ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলবে। হাইকোর্টের আদেশে 1 মাসের স্থগিতাদেশ চেম্বার আদালতের। ভুল চিকিৎসায় সহপাঠী মৃত্যুর জেরে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি। মোল্লা কলেজে ভাঙচুর, আহত অর্ধশতাধিক। আওয়ামী লীগের বিরুদ্ধে গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ সাংবাদিক নেতাদের। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান তারেকের। এবং আইএলও রোডম্যাপ মেনে 3 মাসের মধ্যে হচ্ছে নতুন শ্রম আইন। পোশাক খাতে সব ধরনের সহায়তার আশ্বাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আরো জানাচ্ছেন মুদাসসির আলী। 19 নভেম্বর ঢাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে বন্ধে 3 দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় আদালত। এর প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এ নিয়ে সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রিট আবেদন ও শুনানি বসে হাইকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের ওপর 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আজকে সরকার পক্ষ তারা চেম্বার বিচারপতির কোর্টে আপিল আবেদন করেন। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন এইচএম সানজিদ সিদ্দিকী। তিনি জানান, বহু মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনায় এই আদেশ স্থগিত 1 মাসের জন্য। কয়েক লাখ লোক এই ব্যাটারি চালিত রিকশার এই পেশার সাথে জড়িত। এখন হঠাৎ করে একটি আদেশ হলে এই লোকগুলো তাদের পরিবারকে নিয়ে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে, এই একটি কনসার্ন আদালতের ছিল। মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি, উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই। ব্যাটারি চালিত অটোরিকশায় নেই কোনো কাগজপত্র নীতিমালা। এই 1 মাস সময়ের মধ্যে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করা যায় কিনা সে নিয়েও রয়েছে চিন্তাভাবনা। তবে সব দিক বিবেচনা করে চূড়ান্ত রায় বা সিদ্ধান্ত নেবে আদালত। এই সময়ের মধ্যেই একটি স্থায়ী সমাধান হবে বলে আশা সংশ্লিষ্টদের। আপিল বিভাগের চেম্বার বিচারপতি বলেছেন আমাদের রুলটি 1 মাসের মধ্যে নিষ্পত্তি করে দেওয়ার জন্য। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ভুল চিকিৎসায় সহপাঠী মৃত্যুর জেরে সংঘর্ষে জড়িয়ে 3 কলেজের শিক্ষার্থীরা। এতে রণক্ষেত্রে রূপ নেয় যাত্রাবাড়ি। মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হামলায় 2 পক্ষের সংঘর্ষে ইতোমধ্যে অর্ধশতাধিক আহত হয়েছেন। মুনতাসির মামুন ও আজমির ইসলামের সহযোগিতায় আরও জানাচ্ছেন আফরিন পপি। সোমবার দুপুর 12টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির মেইন গেট সহ ভেতরের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালানো হয়। এরপর প্রতিরোধ গড়ে মোল্লা কলেজের শিক্ষার্থীরা। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে 3 কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। কোন শিক্ষার্থী এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। এর সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই। সংঘর্ষের সূত্রপাত হয় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। রবিবার দুপুরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করেন। এক পর্যায়ে এই বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়। সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজেও ভাঙচুর চালানো হয়।
সংঘর্ষের প্রথম 2 ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলেও পরে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আমাদের এই প্রতিবন্ধকতাকে কর্ণপাত না করে লাঠি সোঁটা নিয়ে তাদের সাথে অবৈধ জনতা একত্রিত হয়ে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করেছে। যারা এই ঘটনার সাথে জড়িত আছে, এখানে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্টের সাথে যারা জড়িত আছে, তাদেরকে 24 ঘন্টার ভিতরে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই। এই ঘটনায় থানায় মামলা হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেখানে আছে আমাদের সহকর্মী আজমির ইসলাম। আজমির, মোল্লা কলেজে তো আসলে সকাল থেকেই সংঘর্ষ চলছে, এখন ওখানকার কি অবস্থা আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন। ঘটনা ছিল যে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজে যে হামলা চালিয়েছিল, সেই হামলার রেশ ধরেই কিন্তু আজকে সকালে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজে তারা সকালে হামলা করে এবং ভাঙচুর চালায়। পাশাপাশি কিছু দুষ্কৃতিকারীও কিন্তু ছাত্রদের সাথে যোগ দিয়ে সেখানে ঢুকে তারা লুটপাটও করে, এরকমটাই অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি দেখা গেছে যে প্রথমে তারা যখন এই হামলা চালাচ্ছিল তখন কিন্তু মোল্লা কলেজের কোনো শিক্ষার্থী তেমন ছিল না। তারা খবর পেয়ে কিন্তু আশেপাশে কয়েকটা আরও কলেজের তার শিক্ষার্থীদের তারা খবর দিলে তারা এসে তাদের সাথে যোগ দিয়ে এবং স্থানীয় এলাকাবাসীও তাদের যোগ দিয়ে যে 2 কলেজের শিক্ষার্থীরা এখানে হামলা চালিয়েছিল তাদেরকে ধাওয়া দেয় এবং সে ধাওয়ার পরে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ইট পাটকেল নিক্ষেপ হয়। পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আমরা দেখেছি এই সংঘর্ষে উভয় পক্ষের কিন্তু প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছিল এবং যারা এই হামলা করেছিল যে 2 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ভিতরে ঢুকে যখন হামলা চালাচ্ছিল তখন তাদেরকে অলরেডি ভিতরে তাদেরকে আটকে ফেলে এবং তাদের মাইট দূর করে আহত করে তাদের উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং কয়েকজনকে আটকে রেখে পরে যখন র্যাব পুলিশ সেনাবাহিনীর সদস্যরা এখানে আসে এবং তাদের এই যারা আটকে ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। তো পরিস্থিতি কিন্তু এখনো থমথমে বিরাজ করছে, আশেপাশের লোকজনও আছেন এবং পুলিশ সেটি নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি দেখেছি যে আমরা যৌথ বাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন যে আশেপাশে উচ্ছেদনা তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং এখানে বিকেলে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ওয়ারি বিভাগের যে উপ কমিশনার সালাউদ্দিন তিনি জানিয়েছেন যে এই হামলার সাথে ছাত্রদের সাথে কিছু দুষ্কৃতিকারীও ছিল এবং এই দুষ্কৃতিকারীদের তারা 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার আশ্বাস দেন এবং এই বিষয়ে মামলা হবে বলে তিনি জানিয়েছেন এবং তারা এই যাতে আর পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন এবং মাইকিং করে তাদেরকে যার যার স্থানে তাদের চলে যেতে তাদেরকে সতর্ক করছেন এবং আমরা দেখেছি যে এখন এখানে কোনো শিক্ষার্থী নেই। সোনিয়া, ধন্যবাদ আজমিন আপনাকে। ৫,৯১৫ কোটি টাকা ব্যয়ের 5টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,০৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪,৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা। প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দ্রব্যমূল্য ঠিক করতে না পারলে কোনো উদ্যোগে কাজে আসবে না। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের এর বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনতার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সহ রাজনৈতিক নেতারা। বক্তারা বলেন, জুলাই বিপ্লবীদের অবদানেই গণমাধ্যমের স্বাধীনতা এসেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণে আওয়ামী সরকারের নানা অপচেষ্টা তুলে ধরেন তারা। হাসিনাকে স্বৈরাচার, স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, মহাস্বৈরাচার থেকে ফ্যাসিস্ট বানানোর পিছনে
সবচেয়ে বড় ভূমিকা এই দালাল সাংবাদিকরা রেখেছে। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া দরকার। কোনো সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন কিংবা দীর্ঘদিন থেকে বেকার রয়েছেন, তাদেরকেও সাধ্যমতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। দেশের চলমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে এই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র, বাক, ব্যক্তি আর স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 3 মাসের মধ্যে আইএলও রোডম্যাপ অনুযায়ী একটি নতুন শ্রম আইন করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলির নেতৃত্বে বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান এই কথা জানান। সচিব জানান, বাংলাদেশের তৈরি পোশাক খাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রতিনিধি দলটি। নতুন শ্রম আইন বাস্তবায়ন শুরু হলে বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি বাড়বে বলেও জানান তিনি। আমরা কিছু কমিট করে আসছি, তার মধ্যে সবচেয়ে বড় যে কমিটমেন্ট সেটি হলো যে নেক্সট জিবি মিটিং হবে মার্চে। সেই মার্চের আগে 2025-এর যে মার্চে, তার আগে আমরা লেবার অ্যাক্ট যেটা আছে সেই লেবার অ্যাক্টটা আমরা অ্যামেন্ড করব, যেটি আপনারা জানেন অন প্রসেসে আছে, এবং সেখানে এই 11 পয়েন্ট থেকে শুরু করে আইএলও রোড ম্যাপ, এইগুলো সব কিছুই সেখানে রিফ্লেকশন থাকবে। জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের হামলায় প্রাণহানির পাশাপাশি অঙ্গ হারিয়েছে হাজারো ছাত্র জনতা। দেশের স্বার্থে জীবন বাজি রাখা এই অকুতভয় বীর সন্তানদের জন্য সরকার ঘোষিত সুযোগ সুবিধায় সন্তুষ্ট তারা। তবে দ্রুত এই ঘোষণার বাস্তবায়নও চান ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন ওবায়দুল মারুফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে ছাত্রদের উপর নির্বিচার গুলিবর্ষণের পর শুরু হয় স্বৈরাচার পতনের এক দফা কর্মসূচি। আর ছাত্রদের আহ্বানে সে আন্দোলনে রাজপথে সরকারি বাহিনীর গুলিতে জীবন হারানোর পাশাপাশি অঙ্গ হারায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর পঙ্গু হাসপাতালে কেমন আছে জুলাই গণঅভ্যুত্থানের আহত সেনারা? থাইল্যান্ড থেকে ডাক্তার আসছিল, থাইল্যান্ডের ডাক্তার আমাকে ওটি করাইছিল, এখন মোটামুটি ভালো। আমাদের ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে সবাই আমাদের দিছে, কেউ আমাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে নাই। বর্তমানে আমরা অনেকটাই উন্নত মানের চিকিৎসা করে আমরা অনেকে বাড়ি ফেরার চেষ্টা করতেছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে জুলাই বিপ্লবে আহতরা প্রত্যাশা করেন বৈষম্য মুক্ত একটি দেশ, যেখানে প্রতিটি সেবা খাত হবে দুর্নীতিমুক্ত। যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, এদের পরিবারের যাতে সাউথ দেশ সরকারিভাবে আমরা এটা আশা প্রত্যাশা করতেছি। গণহত্যাকারীদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে তারা এমন কখনো না করে। আমার সাথে যা হয়েছে বা আমাদের সাথে যা হয়েছে সেটা তো আর ফেরত আসবে না, কিন্তু পরবর্তীতে হচ্ছে এরকম নৃশংস হত্যাকাণ্ড যাতে না হয়। আমাদের জন্য ডাক্তার নিয়ে আসছে ইউকে থেকে, ইংল্যান্ড থেকে ডাক্তার আসছিল, তো উনি আমার রগের অপারেশন করছে, পুরো পায়ে কাটা ছেঁড়া করে রগ লাগাইছে। চিকিৎসা সেবায় সন্তুষ্টি জানিয়ে সরকারের ঘোষিত সুবিধাদি দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তারা। জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজেদের দৃষ্টি এবং অঙ্গ দিয়ে স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তাদের দাবি তাদের সুচিকিৎসা অব্যাহত রাখার পাশাপাশি তাদের পুনর্বাসন করতে হবে। একই সঙ্গে নতুন বাংলাদেশে আর যাতে কোনো ধরনের অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি, রাহাজানি না থাকে, সে ব্যাপারে নতুন সরকারদেরও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের গণতান্ত্রিক ও ক্ষমতায়নের পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় পর্যায়ে সমতায় তারুণ্যের প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশ্বাস দেন তিনি। আর বক্তারা বলেন, নারী ও তরুণদের সমতায়ন ছাড়া টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব না। মনিরুল ইসলামের রিপোর্ট।
তরুণদের দক্ষতা উন্নয়নে প্রথমবারের মতো সমতাই তারুণ্য প্রকল্প হাতে নিয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশন। এতে অংশ নেবেন ৩৬০ গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ১৩,৫০০ তরুণ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তরুণ সংগঠকরা। সমাজে সমতা বাস্তবায়নের নানান সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তারা। চাইলেই আমি 16 ডেজ অ্যাক্টিভিজমে একটা কনসার্ট আয়োজন করতে চাই মেয়েদের জন্য, কিন্তু আমি সেটা পারি না। একজন প্রতিবন্ধী মানুষ সে যেন আসলে পিছিয়ে না, আমাদেরকে সবাই বলে থাকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমি মনে করি আসলে পিছিয়ে রাখা জনগোষ্ঠী। বক্তারা বলেন, সমতা নিশ্চিতে প্রথমেই দরকার সমাজের প্রচলিত ধারা ভেঙে দেয়া। সমাজে যে প্রচলিত ধারা আছে সেই ধারাগুলোকে ভেঙে নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাটা একটা চ্যালেঞ্জ। আরপিআইবির মহাপরিচালক বলেন, রাজনৈতিক কর্তৃত্ববাদের কারণে পদে পদে সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়েছে। পত্রিকার যে গভর্নিং বডিগুলো, অথরিটিগুলো, যিনি পত্রিকার ফাইন্যান্স করেন, তাদের কারণে তারা তাদের মতো করে লিখতে, বলতে বা দেখাতে পারছে না। ওই মালিকানার জায়গাটা যদি পরিবর্তন না হয়, যেটা আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে মিডিয়া রিফর্মের মধ্য দিয়ে, যে আমরা ওই জায়গাটায় কিভাবে আমরা সাংবাদিকদের, সংবাদপত্রের ভেতরে সাংবাদিকদের ক্ষমতায়ন কিভাবে করা যায়, সেইখানে কিভাবে গণতন্ত্রায়ন করা যায়। সমমর্যাদা প্রতিষ্ঠায় পরিচয় ভুলে সমাজ থেকে বৈষম্য দূর করার আহ্বানও জানান মহাপরিচালক। ভিন্ন পরিচয়ের মানুষগুলোকে একসঙ্গে হাতে হাত ধরে মুক্তির লড়াইটা চালিয়ে যেতে পারি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ। রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। এদিন কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুর সদর উপজেলার লুটিয়ার চালা এলাকায় বন বিভাগের 9 একর বনভূমি দখল করে নির্মাণ করা শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করেছেন বন বিভাগ। সোমবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় অর্ধ শতাধিক ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। প্রশাসন বলছেন, সরকারি জমি রক্ষার্থে তারা এই অবৈধ দখলদার উচ্ছেদ করেছেন। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও শারমিন আক্তার। এবার দেশের বাইরের খবর। চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গত 24 ঘন্টায় আরও 35 ফিলিস্তিনি নিহত হয়েছে। উপত্যকাটিতে 1 বছরের বেশি সময় ধরে চলা হামলায় নিহত হয়েছে 1000-এর বেশি চিকিৎসক ও নার্স। অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ডে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বিশ্ব মতামতকে তোয়াক্কা না করে ফিলিস্তিনে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। এ হামলায় গাজা ভূখণ্ড যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। চলমান হামলায় গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 35 ফিলিস্তিনির, আহত হয়েছে আরও 94 জন। গত অক্টোবর থেকে এ পর্যন্ত চলা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,221 জনে এবং আহত হয়েছে 1,04,000-এরও বেশি মানুষ। এদিকে চলমানে বর্বরতায় গত 1 বছরে নিহত হয়েছে 1,000-এর বেশি চিকিৎসক ও নার্স। ফিলিস্তিনি সংবাদ সংস্থা জানিয়েছে, হতাহতের পাশাপাশি 310 জনের বেশি চিকিৎসা কর্মীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ডে 340টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ গোষ্ঠী। প্রথমবারের মতো তারা দক্ষিণ ইসরায়েলের আজদোদ নৌঘাঁটিতে এ হামলা চালায়। শুধু তাই নয়, লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে ইসরায়েলি সেনাদের পিছু হটতেও বাধ্য করেছে এ সশস্ত্র গোষ্ঠী। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। 8 বছর পর ঢাকা ক্যাপিটালসে শিরোপার স্বাদ পাইয়ে দিতে চান দলটির সিইও আতিক ফাহাদ। লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান তিনি। খোলামেলা অনেক কথা বললেও দলের নেতৃত্বে কে থাকবেন তা খোলাসা করেননি আতিক ফাহাদ। বিপিএল ঢাকা ক্যাপিটালসের প্রত্যাশায় গল্প জানাচ্ছেন কাজী পাপ্পু।
বিপিএল এ ঢাকাকে অভাগাই বলা যেতে পারে। শেষ কয়েক মৌসুমে মালিকানা বদলালেও 2016 সালের পর কোনো শিরোপা জিততে পারেনি ঢাকা। এবার মালিকানায় এসেছে পরিবর্তন। চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন হারলেন গ্রুপ কিনে নিয়েছে রাজধানীর দলটিকে। এরপরেই সিও শোনালেন আশার কথা। আমরা তো চ্যাম্পিয়ন হওয়ার ইন্টেনশন নিয়ে আসছি, আর হোপফুলি আমরা চ্যাম্পিয়ন হব। নতুন দেশে নতুন ভাবে আমরা যাতে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা শুধুমাত্র ক্রিকেট ইন্ডাস্ট্রিতে না, বাকি যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো তো আমরা যাতে কন্ট্রিবিউট করতে পারি। আমাদের সোশ্যাল নেটওয়ার্কে আমাদের বর্তমানে সবচেয়ে এঙ্গেজমেন্ট বেশি, তো আমরা ডিসিশন নিয়েছি বিভিন্ন স্কিল সেটের কিছু টপ মানুষজনকে আমাদের সোশ্যাল নেটওয়ার্কের থ্রুতে প্রমোট করব। ইডেন গার্ডেন থেকে ওয়াংখেড়ে গেল 16 বছর ভারতের মাঠগুলোই যেন আইপিএল এর সময়টায় শাহরুখ খানের বাড়িঘর। ইডেন গার্ডেন হয়ে চিপক, অরুণ জেটলির বারান্দায় যেন শাহরুখের অঘোষিত মান্নাত। কিং খানের মতো ঢাকার মাঠে দেখা যাবে বাংলাদেশের নাম্বার 1 শাকিব খানকে। উনার কথা তো আপনারা শুনেছেনই, উনি খুবই এক্সাইটেড, আর হচ্ছে উনার ইচ্ছা আছে প্রায় প্রত্যেক ম্যাচই গিয়ে দেখার। হয়তো সময় হবে না, বাট মোস্ট অফ দ্য টাইম হি উইল বি দেয়ার ইন দ্য স্টেডিয়াম। দেশি লিটন মুস্তাফিজের সঙ্গে ঢাকার দলে আছেন থিসারা পেরেরা, জনসন চার্লসরাও। কে হবেন দলটির অধিনায়ক খোলাখুলি স্পষ্ট না করলেও দু একজনের নাম এড়িয়ে যেতে পারেননি সিইও। কোচিং প্যানেলে যারা আছে, নিয়াজ খান আছে, সাইদ আজমল আছে, সুজন ভাই আছে, উনাদের সামনে তো প্রত্যেকটা প্লেয়ার আছেই, তো উনারা যেটা ডিসিশন নেই আমরা সেদিকেই অগ্রসর হব। হতে পারে লিটন দাস, হতে পারে থিসারা পেরেরাও হতে পারে। আমার কাছে মনে হয় প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যথেষ্ট ক্যাপেবল। শুধু দেশের ভেতর নয়, বাইরেও দল কেনার পরিকল্পনার কথা জানালেন ঢাকা ক্যাপিটালসের সিইও। ক্রিকেট ইন্ডাস্ট্রির গ্রোথটা যাতে এনশিওর হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলবে, হাইকোর্টের আদেশে 1 মাসের স্থগিতাদেশ চেম্বার আদালতে। ভুল চিকিৎসায় সহপাঠী মৃত্যুর জেরে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি, মোল্লা কলেজে ভাঙচুর, আহত অর্ধ শতাধিক। আওয়ামী লীগের বিরুদ্ধে গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ সাংবাদিক নেতাদের, পরাজিত অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান তারেকের। এবং আইএলও রোডম্যাপ মেনে 3 মাসের মধ্যে হচ্ছে নতুন শ্রম আইন, পোশাক খাতে সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।